সেবাশ্রয় নজর। সেবাশ্রয় নিয়ে এবার অ্যাকশনে রাজ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সেবাশ্রয় বেনিয়ম নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, আর তারপরই অ্যাকশন। কি বলেছিলেন হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনুন। অভিযোগ এসেছে, আমি দেখেছি, এখানে এসপি আছেন, তিনি তদন্ত করবেন এবং জেলা শাসক বা স্বাস্থ্য দপ্তরের যা হেল্প নেওয়ার পুলিশ নেবে। ইটস এ ক্রাইম হলে দেখার জন্য ভারতীয় ন্যায় সংহিতাতে যা করা হবে। ও মডেল তো দেখিয়েছেন ফলতাতে, আর নতুন মডেল না দেখানোই ভালো। স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছাড়াই দক্ষিণ 24 পরগনায় সেবাশ্রয়। অনুমোদন ছাড়া স্বাস্থ্য দপ্তরের পরিকাঠামো ব্যবহার। সেবাশ্রয় বেনিয়ম নিয়ে এবার রিপোর্ট তলব স্বাস্থ্য দপ্তরের। কিভাবে কোথায় বেনিয়ম হয়েছে আসুন জানবো। প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, দক্ষিণ 24 পরগনা জেলায় সেবাশ্রয় যে কর্মসূচি হয়েছিল, এই সেবাশ্রয় কর্মসূচিতে সরকারি পরিকাঠামো কি ব্যবহার করা হয়েছিল, এবার সেটাই খতিয়ে দেখা হচ্ছে। তার কারণ, যে অভিযোগ করা হয়েছে সেখানে সরকারি পরিকাঠামো ব্যবহারের কথাও বলা হয়েছে। যদি সরকারি পরিকাঠামো ব্যবহার হয়ে থাকে, সেক্ষেত্রে কোনো চিকিৎসক কি সরাসরি যুক্ত ছিল সরকারিভাবে? তার কারণ, দক্ষিণ 24 পরগনা জেলায় সেবাশ্রয় যে কর্মসূচি হয়েছিল, এই সেবাশ্রয় কর্মসূচির জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরের কোনো অনুমোদন বা অ্যাপ্রুভাল ছিল না। আর সেক্ষেত্রে যদি স্বাস্থ্য দপ্তরের অনুমোদন না থাকে, তাহলে সরকারি পরিকাঠামো বা চিকিৎসকদের ব্যবহার কিভাবে হয়, সেটাই এখন স্বাস্থ্য দপ্তর খতিয়ে দেখছে। পাশাপাশি ইতিমধ্যেই যেহেতু ডায়মন্ড হারবার পুলিশ জেলায় অভিযোগ জমা পড়েছে সেবাশ্রয় নিয়ে, তাই সেবাশ্রয় নিয়ে পুলিশি তদন্তে কি উঠে এলো তার রিপোর্ট পুলিশের থেকে চেয়েছে স্বাস্থ্য দপ্তর। সেই রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ এগোবে স্বাস্থ্য দপ্তর। তবে প্রাথমিকভাবে কয়েকজন সরকারি আধিকারিক তারা স্ক্যানারে রয়েছেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ফলত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া প্রতিক্রিয়ার পর এবার সেবাশ্রয় কর্মসূচি নিয়ে অ্যাকশন শুরু করলো রাজ্য সরকার। আপাতত পুলিশি তদন্তের রিপোর্টের অপেক্ষায়, কিন্তু কয়েকজন সরকারি আধিকারিকও রয়েছেন স্ক্যানারে। ওকে, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের এক্স প্রিন্সিপাল উৎপল দা, তার কি রিয়াকশন? সেবাশ্রয় ক্যাম্পটা একটা পলিটিক্যাল ক্যাম্প ছিল। আমাদের সিনিয়র চিকিৎসকদের ওখানে পাঠানোর জন্য, রোস্টার করে দেওয়ার জন্য চাপ দেওয়া হতে লাগলো, এবং সেই চাপটা দিত ওখানে তৎকালীন যে অ্যাডিশনাল এসপি ছিলেন, উনি চাপটা দিতেন, নাম মিটুন দে। কিন্তু আমি কোনোদিন ওদেরকে আমরা সিনিয়র চিকিৎসকদের লিস্ট দিইনি, কারণ ওটা আমার কাজ ছিল না। আমি সিনিয়র চিকিৎসকদের এটাই বলতাম যে আমাদের পার্সোনাল ব্যাপার, তোমরা আগে হসপিটালের কাজ করবে, তারপরে সময় পেলে তোমরা ক্যাম্পে যাবে। মিটিংয়ে গেছেন, অভিষেক আছে এমন মিটিংয়ে? হ্যাঁ, উনি এমপি দুটো মিটিং অ্যাটেন্ড করেছিলেন, সেটাতেও আমরা গেছিলাম। আর এই যে আপনি রোস্টার করে দিলেন না, তার ফলে কি আপনি রোষের মধ্যে পড়লেন? সেটা তো একটা কারণ বটেই। সেবাশ্রয় ওয়াজ এ গিমিক, পলিটিক্যাল গিমিক, নাথিং এলস। মানুষের স্বাস্থ্য নিয়ে চিনিমিনি খেলা হয়েছে, তদন্ত করে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী। নিয়ে অ্যাকশনে রাজ্য সরকার। ইতিমধ্যেই পুলিশের কাছে যে সমস্ত অভিযোগ জমা পড়েছে, সেই সমস্ত অভিযোগের তদন্ত রিপোর্ট স্বাস্থ্য মন্ত্রক তলব করেছে। আমাদের সঙ্গে রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। শারদবাবু, সেটা হচ্ছে সেবাশ্রয় নিয়ে আপনি এর আগেও বলেছেন যে এটা চরম একটা অপরাধ। ইতিমধ্যেই পুলিশের কাছে প্রচুর অভিযোগ জমা পড়েছে। আপনি জানিয়েছিলেন, আপনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে সাবধান, ক্রাইম। আমি আমাদের নির্বাচনের আগে গলা ফাটিয়ে চিৎকার করেছিলাম যে সেবাশ্রয় হচ্ছে ভণ্ডামি, এটা ভণ্ডামির আশ্রয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক নেতা নন, উনি অভিনেতা। সুতরাং এই সেবাশ্রয় চিকিৎসা পরিষেবা দেওয়ার নামে উনি নাটক করেছেন। খালি একটিও চিকিৎসক ছিলেন না, আয়ুষেরও পাশ করা চিকিৎসক ছিলেন না। যারা ছিলেন আয়ুষের কিছু পড়ুয়া আর গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, তারা ছিল গলায় স্টেথো লাগিয়ে। পুরোটাই ভণ্ডামি, পুরোটাই নাটক। এটা ক্রিমিনাল নেগলিজেন্স। আমার মনে হয় পশ্চিমবঙ্গের নাগরিকদের সঙ্গে দ্বিচারিতা এবং বঞ্চনা, এই জিনিস যেন আর জীবনেও না করার সাহস পায়। আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে কড়া পদক্ষেপ নিতে। ইতিমধ্যেই যে অভিযোগগুলো জমা পড়েছে স্বাস্থ্য মন্ত্রক, সেই রিপোর্টগুলো আপনারা চেয়েছেন এবং রিপোর্ট চেয়েছি, প্রত্যেকটা স্বাস্থ্য মন্ত্রক রিপোর্ট চেয়েছে। সেবাশ্রয় কারা গেছিল, কে গেছিল, কার অঙ্গুলি হেলনা হয়েছিল, কে অর্গানাইজার ছিল, এগুলি নিয়ে আমরা রিপোর্ট চাইছি। দেখি
অনুসন্ধান হবে, তদন্ত হবে, কি বেরোয় দেখা যাবে। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তারাও তো সেই সেবাশ্রয়ের ক্যাম্পে ছিলেন। যারা গেছিলেন বা যারা এই কাজ করেছেন, পশ্চিমবঙ্গের জনগণের সঙ্গে, নাগরিকদের সঙ্গে এই অনাচার এবং অবিচার করেছেন, তারা সুবিচার পাবেন। একেবারেই স্বাস্থ্যমন্ত্রী তিনি পরিষ্কার জানালেন সেবাশ্রয়ের যে শিবিরে যে সমস্ত স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে যারা গেছিলেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে এবং সেবাশ্রয় নিয়ে যে অভিযোগের পাহাড় সামনে এসেছে সেই সমস্ত পাহাড়ের তদন্ত হবে এবং দোষীদের শাস্তি হবে। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। পঞ্চায়েত ব্যবস্থা গ্রামীণ প্রান্তিক মানুষের জন্য সরকারি এক বিভিন্ন সুযোগ সুবিধার জায়গা। আর মহাত্মা গান্ধী তিনি বলেছিলেন যে প্রকৃত ভারত গ্রামে থাকে। আর এবার সেই গ্রামীণ প্রান্তিক মানুষগুলো যাতে দুর্নীতি মুক্ত পরিষেবা পেতে পারেন সে কারণে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। এবার থেকে আর এই পঞ্চায়েত প্রধানের হাতে থাকবে না আর্থিক ক্ষমতা। পঞ্চায়েতের খরচের অনুমোদন দেবেন সরকারি আধিকারিক। পঞ্চায়েত আইন সংশোধনের পথে মুখ্যমন্ত্রী। জব কার্ডে টাকা পেয়েছেন? না, দেয় না আমাদের নেতারা খেয়ে নিয়েছে। জব কার্ড আমি পাইনি, 5 বছর 6 বছর তারপরে জব কার্ডটা দিয়েছে, টাকা কোনোদিন পাইনি। না, আমরা টাকা পাইনি। আমাদের 18,000-এর মধ্যে 4,000 টাকা দিয়েছে, বাদ বাকি টাকা বাকি আছে। পঞ্চায়েতে গেছি, ব্যাংকে গেছি, টাকা ঢুকলেই দিব, তাই বলে দেয়নি। মহাত্মা গান্ধী বলেছিলেন, প্রকৃত ভারত গ্রামে থাকে। গ্রামের অর্থনীতিকে সচল রাখতেই শুরু হয়েছিল পঞ্চায়েতি রাজ। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। তৃণমূল জামানায় এই পঞ্চায়েতের কাজে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ উঠেছে। 100 দিনের কাজ থেকে উন্নয়নের টেন্ডার, রাস্তার পিচ, সবকিছুতেই দুর্নীতির অভিযোগ। পালাবদলের বাংলায় পঞ্চায়েতকে দুর্নীতিমুক্ত করতে এবার নয়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারের। 1973 সালে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন সংশোধন করতে চলেছে রাজ্য সরকার। গ্রাম পঞ্চায়েত প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা তুলে নিতে চাইছে রাজ্য। তার পরিবর্তে পঞ্চায়েতের খরচে অনুমোদন দেবেন দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিক। প্রতিটি পঞ্চায়েতে একজন করে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট থাকেন। সংশোধনী পাশ হলে তার হাতেই যাবে পঞ্চায়েতের আর্থিক ক্ষমতা। তৃণমূল জামানায় পঞ্চায়েতে বেলাগাম দুর্নীতির অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে একের পর এক নেতাকে। অনেকে বলেন গ্রামের এই ক্ষোভই আছড়ে পড়েছে ইভিএমে। গ্রাম বাংলায় ভরাডুবি হয়েছে তৃণমূলের। অর্থ নিয়ে অনর্থ। পঞ্চায়েতে এবার এই অর্থ আর রাজনীতিকদের হাতে রাখতে চায় না সরকার। বাংলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। 1973 সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুযায়ী এই ব্যবস্থা। এতদিন পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের আর্থিক ক্ষমতা সরকারি আধিকারিকদের হাতে থাকলেও গ্রাম পঞ্চায়েতে এই ক্ষমতা ছিল পঞ্চায়েত প্রধানের হাতে। 100 দিনের কাজে অনুমোদন, টেন্ডার ডাকা যাবতীয় ক্ষমতা ছিল পঞ্চায়েত প্রধানের হাতেই। দুর্নীতির অভিযোগের জেরেই 2022 সালে 100 দিনের কাজের টাকা পাঠানো বন্ধ করে দেয় কেন্দ্র। পালাবদলের পর 1 জুলাই থেকে চালু হয়েছে 125 দিনের কাজ। দৈনিক মজুরিও বাড়িয়ে 300 টাকা করা হয়েছে। 26 রাজ্যে পালাবদল হলেও এখনও প্রায় সব পঞ্চায়েতই তৃণমূলের দখলে। দুর্নীতি এড়াতেই এমন পদক্ষেপ। পঞ্চায়েত দপ্তরে দুর্নীতি আটকাতেই এই নয়া আইনে সংশোধন আনছে রাজ্য সরকার। এই বদলের ফলে দুর্নীতি, স্বজন পোষণের অভিযোগ আর উঠে আসবে না বলেই মনে করছে প্রশাসনিক মহল। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। পঞ্চায়েতে দুর্নীতি রুখতে নয়া দাওয়াই। পঞ্চায়েতে দুর্নীতিতে জিরো টলারেন্স। প্রধানদের হাতে কোনো আর্থিক ক্ষমতা থাকবে না। দেখুন এই সিচুয়েশনটা তৈরি হলো কেন? তার কারণ আমরা গত সরকারের আমলে যে পরিস্থিতি দেখেছিলাম যে আর্থিক দুর্নীতি নানা রকমভাবে এই পঞ্চায়েত স্তরে হয়েছে। সব থেকে বড় সাফারার হয়েছেন যারা 100 দিনের কাজের সঙ্গে যুক্ত। তৃণমূল আমলে এই দুর্নীতির জন্যই এই পদক্ষেপ। কি বলছেন রাজনীতিকরা, শুনুন।
15 বছর ধরে যে 100 দিনের কাজের টাকা যে কাজ করেছে সে পায়নি। জব কার্ড তৃণমূলের ক্যাডারদের কাছে ছিল, টিএমসির ক্যাডারের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে। 147টা বোধহয় রকমের কাজ আছে যেটা মানুষ করতে পারে। আমরা প্রত্যেকটি বিধায়ক আমরা চাইবো আমাদের এরিয়াতে, আমাদের কনস্টিটিউয়েন্সিতে সেই কাজগুলো করা হোক এবং ডাইরেক্ট যারা বেনিফিশিয়ারি তার অ্যাকাউন্টে টাকাটা জমা। এখন পঞ্চায়েত তৃণমূলের হাতে আছে, আগামী দিন আবার পঞ্চায়েত কার হাতে যাবে এটা বিষয় নয়। বিষয়টা ইম্পর্টেন্স হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ আসল বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে যেন যায়। এই বারবার ধরে শুধু অভিযোগ করেছি এটা নয়, অভিযোগ প্রমাণিত হয়েছে, যার জন্য বহু প্রধান থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের অনেকেও জেলেও গেছেন, আগামী দিনে জেলে যাবেন তারও প্রস্তুতি রয়েছে। কিন্তু যদি এই উদ্যোগটা হয় অবশ্যই ভালো। আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে জনগণের ট্যাক্সের টাকা জনগণের কাজে লাগতে হবে, যাতে কোনো নেতা নেত্রীরা চুরি না করতে পারে। একটা নির্বাচিত জনপ্রতিনিধিত্বের যে সংসদীয় রাজনীতির কাঠামো, সেটা থেকে সরিয়ে আমলাতান্ত্রিকভাবে প্রশাসনিক কাঠামো দিয়ে সেই জনপ্রতিনিধিত্বমূলক গণতন্ত্রকে খর্ব করার প্রবণতা এর থেকে স্পষ্ট। 100 দিনের কাজ বাংলাকে 1 নম্বর ভালো কাজ এবং উন্নয়নে 1 নম্বর বলেছিল কিন্তু নরেন্দ্র মোদীর সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন মানুষ কাজ পেয়েছেন এবং কেন্দ্র বন্ধ করে দেওয়ার পরেও রাজ্যের কোষাগার থেকেও গরিব মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা রেখেছিলেন। এখন এই আমলাতান্ত্রিক আরোপিত ব্যবস্থায় কি দাঁড়াবে মানুষ নিজেদের অভিজ্ঞতা দিয়ে দেখবেন। দুর্নীতির অভিযোগে শ্যামপুরে ব্যাপক উত্তেজনা। আপনারা দেখছেন যে ছবি, শ্যামপুরে তৃণমূল উপপ্রধানের বাড়ি ভাঙচুর, বাইকে আগুন লাগিয়ে দেয় স্থানীয়রা। ভাঙচুর চালানো হয় বাড়িতে এবং বাইকে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। শ্যামপুরের নাকুল পঞ্চায়েতের এই ঘটনা। জব কার্ড, আবাসে কাটমানি নেওয়ার অভিযোগ, পালা বদলের পর শ্যামপুর থানায় অভিযোগ দেয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ। ইতিমধ্যে ঘটনায় 8 থেকে 10 জন গ্রেফতার হয়েছে। বালতি কি আছে? 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 এবং তার সাঙ্গবাঙ্গ আরও যারা আছে তারা বহুদিন ধরে মানুষের সাথে অত্যাচার করেছে এবং দুর্নীতি করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার নামে বহু মানুষের কাছ থেকে টাকা তুলেছে। তো এই প্রতিবাদে সাধারণ মানুষ আজ ক্ষিপ্ত হয়ে তার ঘর ঘেরাও করেছে। মানুষ চাই দোষীদের শাস্তি হোক, যারা এই দুর্নীতির সাথে যুক্ত আছে তারা সবাই যেন শাস্তি পায়। এতদিন আমাদেরকে দেখেন চুরি করে যত লোকের পয়সা খাচ্ছে, এতদিন জব কার্ডগুলো কোথায় ছিল যে জব কার্ড হয়নি? এতদিন বলছে যে জব কার্ড তোমাদের হয়নি, তাহলে জব কার্ডগুলো এখন কোথা দিয়ে বেরোলো? পয়সাটা কে খেলো? আর এবার যে ছবি আপনারা দেখছেন, বাইপাসে যে তৃণমূল ভবন, সেখানে মমতা তৃণমূল নয়, নব তৃণমূল তারা পৌঁছে গিয়েছেন। ঋতব্রতর নেতৃত্বে তৃণমূল ভবনে নব তৃণমূল ভবনের সামনে তারা পৌঁছে গিয়েছেন। তাদের কি নেক্সট কোর্স অফ অ্যাকশন, তারা কি করবেন অবশ্যই জানবো। এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন।
ইএম বাইপাসে তৃণমূল ভবনের সামনে নব তৃণমূল ভেঙে খান খান হয়ে যাওয়ার পর নব তৃণমূলে এই মুহূর্তে তৃণমূল ভবনের সামনে যে ছবি আপনারা দেখছেন, রৌনক রয়েছেন সঙ্গে। আরো স্পষ্ট করতে পারবেন রৌনক, ঋতব্রত, সন্দীপনরা কি করছেন? রৌনকের সঙ্গে সম্ভবত কথা, রৌনক আমার শুনতে পাচ্ছেন, আমি কথা বলার চেষ্টা করছি। আরো একবার ছবিটা আপনাদের দেখাই, এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন একবার শুনি। হ্যাঁ, এই রাস্তা তো দিস রোড ইজ লিডিং টু তৃণমূল ভবন, তৃণমূল ভবনের দিকেই যাচ্ছে। কিছুক্ষণ আগেই দেখা গেল চণ্ডীপুর সাথে সূত্রে একাধিক তারা বাইরেই দাঁড়িয়েছিলেন, হাতে একটা ব্যানারও ছিল। তাহলে কি এবার থেকে এই তৃণমূল ভবনে নতুন করে কোনো রকম ব্যানার? আমি দেখুন, স্পেকুলেশন, আপনাদের মিডিয়ায় স্পেকুলেশন করতে হয়, আমি স্পেকুলেশনে আগ্রহীও নই, বিশ্বাসীও নই। আজকে কি এখানে কোনো বৈঠক আছে দাদা তৃণমূল ভবনে? এখন 6:15, 6:20 কি হবে আপনিও জানেন না, আমিও জানি না। অপেক্ষা করুন, আমিও জানতে পারবো, আপনিও জানতে পারবেন। তৃণমূল ভবনের ভেতরে প্রবেশ করলে কি উপলব্ধি আজকে হঠাৎ পার্টি অফিসে কেন? আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এই অফিসটা আমাদের কাছে খবর আছে এই অফিসটা ঠিকভাবে অতীতে যাদের ওপর ভরসা করে যাদের নেতৃত্বে চলছিলাম, অফিসটা তারা মেনটেন করতে পারছে না। মালিক এই অফিস তারা দখল করে নিয়েছে। মালিক তারা ঘর ছাড়তে বলেছে, উপরের 2টো ফ্লোর, নিচের ফ্লোর। মালিককে তারা মেনটেনেন্স করতে পারছে না। আমরা মালিককে বলেছি যে এই অফিসটা আমাদের আবেগ, এটা তৃণমূলের অফিস, যে কোনো স্বার্থের বিনিময়ে এই অফিস আমাদের চলবে, আমরা বসবো। সেই কারণে আমরা এই বাড়ির মালিকের সঙ্গে কথা বলি। বাড়ির মালিক ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, মানে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সঠিকভাবে তারা ভাড়া বা চুক্তিবদ্ধ হতে পারেনি। মালিক তাদের ঘর তারা নিয়ে নিয়েছে, কিন্তু এটা আমাদের আবেগ, এটা আমাদের পার্টি অফিস, আমরা এটা বসবো। আমরা এখান থেকে পার্টি যাবতীয় আগামী দিনের কার্যকলাপ এখান থেকে চলবে। কিন্তু বৈশ্যনাথ চট্টোপাধ্যায় বলছেন যে 2027 পর্যন্ত চুক্তি আছে, এইভাবে এই অফিস চুক্তিটা কার সঙ্গে আছে? বৈশ্যনাথ চট্টোপাধ্যায় বলুন যে চুক্তি কার সঙ্গে আছে। এই বাড়ির মালিকের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমাদের বৈশ্যনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে কে কি কথা আমাদের হয়নি। বাড়ির মালিক যে ঘরে দাঁড়িয়ে কথা বলছি, বাড়ির মালিক বলেছে এটা তৃণমূলের ভবন ছিল, তারা ঠিকভাবে তাদের যাবতীয় মালিকের সঙ্গে টেনেন্টের চুক্তি, তারা চুক্তি ঠিকভাবে মেনটেন করেনি। আমরা মালিককে বলেছি এটা আমাদের তৃণমূলের আবেগ, আমরা যে কোনো স্বার্থের বিনিময়ে আপনার চুক্তিকে আমরা রেগুলাইজ করব। আমাদের ভবনটা আমাদের বসতে দিতে হবে মালিকের অনুমতি নিয়ে। যেমন ডাউন ফ্লোরে যেখানে কথা বলছি, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, সমস্ত কিছু মালিক আমাদের সঙ্গে সমস্ত চুক্তিবদ্ধ হয়েছে। আমাদের সঙ্গে ওনার কথা হয়েছে বলেই তো আমরা এসেছি। মালিকের কাছে জানতে পারবেন যে আমরা তৃণমূল কংগ্রেস, আমাদের আবেগ আমরা ধরে রাখতে চাই, যে কোনো স্বার্থের বিনিময়ে এই অফিসটাকে আমরা কন্টিনিউ করব। এই নিশ্চয়তা কি অমিত বাবু দিলেন? অমিত বাবু তো বৈঠকে ছিলেন। বাড়ির মালিক যিনি ছিলেন, কে বৈঠকে ছিলেন? বাড়ির মালিক যিনি আছেন, বাড়ির মালিকের সঙ্গে কথা বলবেন। আমাদের তৃণমূলের সর্বভারতীয় অফিস আমরা কন্টিনিউ করব, এটা বন্ধ করব না। এই অফিসে তো মমতা ব্যানার্জির ছবি দেখা যাচ্ছে, এই ছবিগুলো থাকবে? শুনুন, মমতা ব্যানার্জি উনি তৃণমূলে আমাদের সঙ্গে আছেন, উনি তো আমাদের সঙ্গে আছে। আমাদের তো বলেছি যে উনি আমাদের অ্যাডভাইসারের কাজ করুন। বলছি চারিদিকে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। উনি তো তৃণমূল কংগ্রেস, উনি তো আমাদের সঙ্গে আছেন। উনাকে তো আমরা বলেছি যে তুমি আমাদের অ্যাডভাইসার হিসেবে আমাদের তুমি উপদেশ দাও। আমরা তো কোনো সময় বলিনি যে মমতা ব্যানার্জি আমাদের সঙ্গে নেই, আমরা তো উপদেষ্টা হিসেবে চেয়েছি। উনি উপদেশ দেন না কেন আমাদের? আমরা ছবি নিয়ে চলবে কি চলবে না পরের কথা। আপনি যে প্রশ্নটা করলেন, আমি বলি যে এটা অফিস আগে থেকে যেহেতু ছিল, আমরা বসছি, উনি আমাদের উপদেশটা আমরা চেয়েছি, সেহেতু উপদেশটা যদি আমাদের দিতে চাই, আমরা ব্যানার বসবে আজকে। আমি আপনারা আমাকে অন্য নিয়ে যাবেন না। এই অফিসটা তৃণমূল কংগ্রেস মালিক বলছে অফিস চালাতে দেব না। মালিকের সঙ্গে আমরা যাদের সঙ্গে তৃণমূল করতাম, তারা মালিকের সঙ্গে সেই চুক্তি ঠিক রাখতে পারেনি, সেটা আমাদের আবেগ ছিল। আমরা মালিককে বলেছি অফিসটা আমরা কন্টিনিউ করব, যে কোনো স্বার্থের বিনিময়ে সবার তৃণমূল কংগ্রেস। আমরা মালিকের সঙ্গে কথা বলে অফিসে বসছি।
আজকে থেকে নতুনভাবে আমাদের লোগো যাবতীয় যা কিছু আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সেগুলো আগামী কাল থেকে দেখতে পাবো। আপনাদের লোগো কোনটা? আমাদের লোগো তো ঘাসের উপর জোড়া ফুল, মানে প্রতীক আপনাদের? প্রতীক আমাদের, আমরা তৃণমূল কংগ্রেস, আমাদের তৃণমূল কংগ্রেস। আমরা পাওয়ার কি আছে, আমরা তো অরিজিনাল তৃণমূল কংগ্রেস, পাওয়ার কি ব্যাপার আছে? আপনি দেখবেন নির্বাচন কমিশন, আমরা যখন বলেছিলাম আমরা তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস হিসাবে স্বীকৃতি দিয়ে সর্বভারতীয় নির্বাচন কমিশন কালকে আমাদের সঙ্গে ফুল বেঞ্চ মিটিং করেছে। তাহলে আমরা তৃণমূল কংগ্রেস না হলে আমাদের সঙ্গে মিটিং করতেন কেন? সর্বভারতীয় নির্বাচন কমিশন তো স্বীকৃতি দিয়েছে, দিয়েই বলে তো জানাতে বলেছে, কিন্তু সর্বভারতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, আমরা যেহেতু অরিজিনাল তৃণমূল কংগ্রেস, আমাদের একটা ডেলিগেশন টিমকে ওনারা মিট করে আমাদের বক্তব্য শুনেছেন। অন্য কারোকে সেই ডেলিগেশন টিমকে গেছে, তারা বক্তব্য শুনতে পেয়েছেন? আমরা অরিজিনাল তৃণমূল, যা ডিসপিউট করছে তাদের উত্তর তারা দেবেন। বলছি মমতা ব্যানার্জি ছবি তাহলে থাকবে, সরছে না এখান থেকে? আমরা সরবে কি সরবে না বলছি না, আমরা যেমন বলেছি মমতা ব্যানার্জি আমাদের চিফ অ্যাডভাইসার হিসেবে থাকুন, উনি যদি থাকতে রাজি হন আমাদের আপত্তি নয়, উনি থাকেন, ওনার ছবি থাকবে, যদি না থাকেন আমরা ছবি হটিয়ে দেবো। দেখা যাচ্ছে আকরুজ্জামান যেটা জানালেন যে একেবারে যে চুক্তি ছিল সেই চুক্তি কার্যত আগের তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন তারা সম্পূর্ণ করতে পারেনি। সেই চুক্তি সম্পূর্ণ করতে না পারায় মালিক পক্ষের তরফ থেকে তাদেরকে উঠে যাওয়ার জন্য বলা হয়েছিল এবং এখন সরাসরি সেই ছবি দেখা যাচ্ছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, আকরুজ্জামান সহ ফিরাদ হাকিম তারা একেবারে তৃণমূল ভবনের ভেতরে বসে রয়েছেন এবং যেটা জানালেন যে মালিক পক্ষের চুক্তি অনুমোদন নিয়েই তারা ভেতরে প্রবেশ করেছেন এবং গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে তারা এবার থেকে বসবেন এবং সেই চিত্র কিন্তু কার্যত ফুটে উঠছে। বেশ, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা তৃণমূল ভবনের নব তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু পরামর্শদাতা হিসেবে এখানে থাকবেন বলছেন, তার ছবি আছে, মমতা ব্যানার্জির ছবি আছে, তিনি কেবলই পরামর্শদাতা। দেখুন আমি তো এসব বলিনি, আমার মুখে কিছু বসাবেন না। মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, আর এটা আমাদের পার্টি অফিস। আমি আগেও আসতাম, এখনো আসছি। কতদিন পরে এলেন? ইলেকশনের সময় আসতে পারিনি, তারপরে গেলাম। দাদা ব্যানার চেঞ্জ হয়ে গেল, আবার নতুন করে। দাদা এসব নিয়ে আমার প্লিজ আমার বক্তব্য। আবার কি করে আমি তো ডিটেলস, আমার নিজের অফিস এটা, আমি তৃণমূল কংগ্রেস কর্মী, আমি তৃণমূল কংগ্রেসের অফিসে একদমই তাই। আমি আমার প্রসূন বন্দ্যোপাধ্যায়, আমি আমার বলবো যে তাদের মাথার উপর আমরা তৃণমূল কংগ্রেস বলবো যে দেখা যাচ্ছে যে পুরো অফিস জুড়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলবে তো সেটা বলতে হবে আছি না। একেবারেই কার্যত দেখা যাচ্ছে তৃণমূল ভবনের ভেতরে ফিরাদ হাকিম, সন্দীপন সাহা, জাভেদ খান তারা একেবারে বসে রয়েছেন এবং দেখানোর চেষ্টা করব গোটা তৃণমূল ভবন জুড়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি, সেই ছবি কিন্তু রয়েছে। এবং কিছুক্ষণ আগেই দেখা গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অর্থাৎ নব তৃণমূলের যারা শিবিরের ওরা রয়েছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আকরুজ্জামান, ফিরাদ হাকিম, জাভেদ খান তারা একেবারে ভেতরে প্রবেশ করেছে এবং আমার ক্যামেরা পার্সনকে বলবো ছবিগুলো দেখাতে। এখনো কিন্তু তৃণমূল ভবনের ভেতরে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, সেই ছবি কার্যত স্পষ্ট রয়েছে। কারণ আকরুজ্জামান যারা জানালেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা তাদের উপদেষ্টা হিসাবে বলেছেন থাকার জন্য, এই কারণেই কিন্তু তৃণমূল ভবনের ভেতরে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি, সেই ছবি রয়েছে। এবং যেটা আকরুজ্জামান জানালেন যে মালিকের সঙ্গে চুক্তিপত্র আগে যারা ছিলেন তৃণমূলের তারা ঠিকঠাক রাখতে পারেনি বলেই তাদেরকে কার্যত ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছিল। এবং এরপরে দেখা গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা তারা ইতিমধ্যে তৃণমূল ভবনের ভিতরে এসে প্রবেশ করেছেন এবং আমরা কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে। দাদা, এইখানে গোটা ঘর জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও দেখা যাচ্ছে। উনাকে তো আমরা দেখা
দেখা যাচ্ছে যে যারা আচ্ছা এবারে আমাদের একটু আমরা ইন্টারনাল কিছু একটু পরে বলবো একটু প্লিজ উই আর রিকোয়েস্টিং ইউ আমরা আমাদের কাজটা একটু করে একেবারেই দেখা যাচ্ছে তারা তাদের নিজেদের মধ্যে যে বৈঠক সেই বৈঠক এবার শুরু করবে। একেবারে সন্দীপন সাহা রয়েছে, আমরা একবার কথা বলার চেষ্টা করবো। আরেকটা প্রেস দিচ্ছি প্রথম থেকে রয়েছে এবার চলো যেমনটা তাদের তরফ থেকে জানানো হচ্ছে, আখরুজ্জামান কিছুক্ষণ আগে যিনি যারা জানালেন যে মালিক পক্ষের সঙ্গে তার কথা হয়েছে এবং মালিক পক্ষের তরফ থেকে তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে এবং মালিক পক্ষের তরফ থেকে তাদেরকে অনুমোদন দেওয়ার পরই কিন্তু তারা ভেতরে প্রবেশ করেছে, এমনটাই কিন্তু আখরুজ্জামান জানালেন। এবং একেবারে এই তৃণমূল ভবনের ভেতরে ইতিমধ্যে দেখা যাচ্ছে সন্দীপন সাহা, ফিরহাদ হাকিম, আখরুজ্জামান, জাভেদ খান তারা নিজেদের মধ্যে যে বৈঠক সেই বৈঠক করবেন এবং কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি, প্রত্যেকটি দেওয়ালে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি সেই ছবি কার্যত স্পষ্ট দেখা যাচ্ছে। এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে ফিরহাদ হাকিম, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা একটি ঘরে ইতিমধ্যে প্রবেশ করছেন, তাদের মধ্যে যে নিজেদের মধ্যে বৈঠক সেই বৈঠক তারা ইতিমধ্যে এখানে করবেন। এবং এই ঘরের ভেতরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি সেই ছবি কার্যত স্পষ্ট। এবং আবারও দেখানোর চেষ্টা করব, আখরুজ্জামান যে বিষয়টি জানিয়েছিলেন যে আগে যারা তৃণমূল কংগ্রেসে ছিলেন তারা চুক্তি কোনো মতে মালিক পক্ষের সঙ্গে ঠিকঠাক রাখতে পারেনি এবং তারা মালিক পক্ষের সঙ্গে কথা বলেছেন, তারা মালিক পক্ষের যে অনুমতি সেই অনুমতি নিয়েই কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। এখনো দেখা যাচ্ছে যে একটি ঘরের মধ্যে ইতিমধ্যে সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, জাভেদ খান তারা প্রবেশ করেছেন। এবং ছবিটা দেখাবো যে এই যে তৃণমূল ভবনের ঘর সেই ঘরের মধ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি সেই ছবি কার্যত স্পষ্ট দেখা যাচ্ছে, প্রত্যেকটি দেওয়ালে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে এবং এখানে জাভেদ খান তিনি এখানে বসে রয়েছেন এবং পাশের একটি ঘরের মধ্যে ফিরহাদ হাকিম, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা তারা তাদের মধ্যে বৈঠক করছে, জাভেদ খান, আখরুজ্জামান তারা ইতিমধ্যে বসে রয়েছে। এবং ক্যামেরা পার্সনকে দেখানোর চেষ্টা করবে যে এই ঘরের পাশাপাশি প্রত্যেকটি ঘরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। কারণ আখরুজ্জামান যেটা জানালেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা এর আগেও বলেছিলেন এবং এখনও তারা তাদের প্রধান উপদেষ্টা হিসেবে থাকার জন্য বলছেন এবং সেই কারণেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কার্যত তৃণমূল কংগ্রেসের যে তৃণমূল ভবন সেই ভবনের ভেতরে রয়েছে। এবং জাভেদ খান তিনি এখানে রয়েছেন এবং পাশে আরেকটি ঘরের মধ্যে দেখা। হেডলাইন।